আসসালামু আলাইকুম। তালেবানরা যখন আফগানিস্তানে একের পর এক অঞ্চলে নিয়ন্ত্রণ নেয়ার জন্য অগ্রসর হচ্ছিল, তখন তাদের সামনে আফগান সামরিক বাহিনী ও নিরাপত্তা কর্মীরা এত সহজে ধরাশায়ী হয়ে পড়েছিল যে খোদ তালেবানরাও যেন বিস্মিত হয়ে গিয়েছিল। বিগত ২০ বছর আফগান জাতি গঠন ও সেনাবাহিনীর প্রশিক্ষণের নামে যুক্তরাষ্ট্র যে মহাপ্রকল্প বাস্তবায়ন করার দাবি করছিল, তার সবটাই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই বিপর্যয়ের নেপথ্যের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে অন্যায্য হস্তক্ষেপকে বিশ্লেষকরা দায়ী করছেন। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। কেন যুক্তরাষ্ট্রের কৌশল ব্যর্থ হলো, সেই বিশ্লেষণ থাকছে আহমেদ আবদুল্লার প্রতিবেদনে। পর্যবেক্ষকদের মতে মধ্যপ্রাচ্যে মার্কিনীদের সামরিক আগ্রাসন একটি অপরিণামদর্শী ও অবাস্তব সিদ্ধান্ত। অথচ গত ২০ বছর আমেরিকা এ ভুলের মাঝেই নিমজ্জিত রয়ে গেছে। আফগানিস্তান ও ইরাকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম সামরিক অভিযান শুরু করে, তখন বেশ স্বল্প সময়ে তারা সাফল্য পেয়ে যায়। ধারণা করা হয়েছিল তখনই তারা এই দুটো দেশের নিয়ন্ত্রণ স্থানীয় জনগণের উপর ছেড়ে দিয়ে চলে যাবে। কিন্তু এরপর অযাচিতভাবে সময় নেয় এবং অনেকটা জিদ করে দেশ দুটোকে কবজা করে রাখায় প্রাথমিক সে বিজয়টাও আমেরিকার হাতছাড়া হয়ে যায়। প্রেসিডেন্ট জর্জ বুশের প্রথম মেয়াদে কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধ বা গণবিধ্বংসী অস্ত্র খোঁজার নামেই আমেরিকা ভিনদেশের মাটিতে সামরিক আগ্রাসন শুরু করে। কিন্তু তিনি যখন দ্বিতীয় মেয়াদে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন একটি ভাষণে তার নতুন কৌশল ঘোষণা করেন। তিনি সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে ভিনদেশের মাটিতে সামরিক আগ্রাসনকে আরও কিছুদিন সমর্থন দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। প্রেসিডেন্ট বুশের নতুন এই কৌশলে স্পষ্টভাবেই প্রমাণিত হয় যে আমেরিকা যে কয়েকটি দেশে সামরিক আগ্রাসন চালিয়েছে, আগামীতে সেখানে সেনা মোতায়েনের সংখ্যা আরও বৃদ্ধি করতে পারে এবং নতুনভাবে মোতায়েনকৃত সেনা ও তাদের সামরিক কাঠামোগুলো দীর্ঘমেয়াদে এ দেশগুলোতে আমেরিকার স্বার্থ নিশ্চিত করবে। এই ধরনের যুক্তি দিয়েই মার্কিন নীতি নির্ধারকরা যুদ্ধের পক্ষে জনগণের সমর্থন আদায় করেন এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে নিজেদের খায়েশ পূরণের আয়োজন করেন। কিন্তু কাগজে কলমে ফায়দা হাসিলের এই পরিকল্পনার সাথে বাস্তবতার কোনো সামঞ্জস্য ছিল না। তাই নতুন এই কৌশল গ্রহণের কয়েক বছরের মধ্যেই তার অসারতা প্রমাণ হতে শুরু করে। মার্কিন এয়ারফোর্স একাডেমির মিলিটারি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের অধ্যাপক জাহারা মাতিসেক আফগানিস্তানের সেনা ও পুলিশ বাহিনীকে এক ধরনের সেনাবাহিনীর ডিমের খোসার সংস্করণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধের পরিণতিতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলো দুর্বল দেশেই এই ধরনের বাহিনী তৈরি করেছে। এই বাহিনীগুলো অনেক বেশি ব্যয়বহুল, জাঁকজমক ও জৌলসপূর্ণ, কিন্তু খুব বেশি ভঙ্গুর। যে কোনো বিদ্রোহী ও স্বাধীনতাকামী গোষ্ঠীর কাছে এরা সহজেই হার মেনে নেয়। বাহিনীগুলোকে অনেক যোগ্য ও দক্ষ মনে হলেও সত্যিকার সামরিক অভিযানে এই বাহিনীর সদস্যগণ ভয়াবহ বিপর্যয়ের কারণেই পরিণত হন। আমেরিকান সেনা সদস্যদের সাথে সমন্বয় করে বা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার সক্ষমতাও এসব বাহিনীর থাকে না। এই বাহিনীগুলোর দুর্বলতার মূল কারণ হলো এদেরকে তৈরি করা হয় দুর্নীতিবাজ ও অকার্যকর ভিত্তির উপরে। জয়েন্ট চিফ অব স্টাফের এক সাবেক বেসামরিক উপদেষ্টা ছিলেন জোসেফ ড্যানফোর্ড। তিনি একবার তালেবান এক সদস্যকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। এতে ভিন্ন কিছু সত্য আবিষ্কার করেছিলেন। তিনি জেনেছিলেন যে তালেবানরা তাদের ঈমান রক্ষার জন্য সংগ্রাম করে, তারা মরে গেলে বেহেশতে যাওয়ার স্বপ্ন দেখে আর বেঁচে থাকলে গাজী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে। আর তাদের বিপরীতে আফগানিস্তানের যে সামরিক বা পুলিশ বাহিনী, তারা নিছক টাকার জন্য কাজ করে। তালেবানরা জীবন দেওয়ার জন্য ব্যাকুল থাকে, তাই এরকম একটি বাহিনীকে মোকাবেলা করা কারোর জন্যই অতটা সহজ নয়। এ কারণে অনেকে মত দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিনদেশে অদক্ষ সেনাবাহিনীর পেছনে এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করে বরং জাতীয়তাবাদের ভিত্তিতে কিছু গ্রুপ বা গোষ্ঠী তৈরি করত, বরং বেশি লাভবান হতো। আফগানিস্তানে আগেও মার্কিনীদের জন্য অতীতে কয়েকবার এর শিক্ষা পাওয়ার সুযোগ এসেছিল।
2011 সালে মার্কিন সেনাবাহিনী যখন ইরাকের উপর নিয়ন্ত্রণ কিছুটা ছেড়ে দিয়ে অন্যদিকে মনোযোগ দিয়েছিল, তখন সেখানেও ইরাকের স্থানীয় সেনাবাহিনী পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছিল। দায়েশ যোদ্ধারা সুন্নি এলাকার সর্বত্র ছড়িয়ে পড়েছিল এবং ইরাকের সেনাবাহিনী তাদের প্রতিরোধে কিছুই করতে পারেনি, বরং তারা যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। তখনও ওয়াশিংটনে বসে মার্কিন নীতি নির্ধারকরা ইরাকের সেনাবাহিনীর ব্যর্থতার নেপথ্যে দুটি কারণ বের করেছিলেন। একটি হলো ইরাকের দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, আর দুই হলো শিয়া জনগোষ্ঠীর উত্থান। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স বা পিএমএফ বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক শিয়া সদস্য অন্তর্ভুক্ত হওয়ার পর বাহিনীর সদস্যদের মূল মোটিভেশনের জায়গাতেই পরিবর্তন ঘটে যায়। তখন থেকে তারা ইরাকি সরকারের প্রতি অনুগত থাকার চেয়ে বরং পারস্পরিক বন্ধন ও শীর্ষ নেতাদের স্বার্থ রক্ষায় বেশি তৎপর হয়ে যায়। সবচেয়ে ক্ষতি করে দুর্নীতিবাজ ও সুবিধাবাদী প্রশাসনিক কর্মকর্তারা। তাদের অসদাচরণের কারণে সামরিক বাহিনী একাট্টা হয়ে লড়তে পারে না, ফলে বাহিনীর সক্ষমতাও সার্বিক বিচারে অনেকটা কমে যায়, যদিও দায়েশকেই এই বাহিনী গোটা ইরাক জুড়ে মোকাবেলা করেছে। শিয়াদেরকে নেওয়া হয়েছে এ যুক্তিতে আমেরিকা এই বাহিনীর দায়িত্ব নিতে চায়নি, কিন্তু এই একপেশে মানসিকতাও প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনুধাবনে এখনও মার্কিন নীতি নির্ধারকদের যথেষ্ট ঘাটতি রয়েছে। আর এই ঘাটতি থাকার কারণেই তারা ভুল সংগঠন বা সংস্থার পেছনে অর্থ ও সময় ব্যয় করে, যা কার্যত তাদের কোনো উপকারে আসে না। মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ভুল কৌশল হলো মধ্যপ্রাচ্যে তারা অসংখ্য প্রক্সি বাহিনী তৈরি করেছে। সাধারণত মূল সামরিক বাহিনীর বাইরে অন্যান্য বিদ্রোহী বা ভিন্ন চিন্তাধারার বাহিনীগুলোকেই তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। আর এমনটা করতে গিয়ে তারা এইসব বিদ্রোহী গোষ্ঠীকে উদারপন্থী বা মধ্যপন্থী বিদ্রোহী গোষ্ঠীর তকমা দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইসব প্রক্সি বাহিনীকে অস্ত্র দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে, সরাসরি সেনা সদস্য নিয়োগ করেছে। তাদের সমর্থন নিয়ে অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে আকাশপথেও যুদ্ধ পরিচালনা করেছে। এরকম দৃষ্টান্ত পাওয়া যায় সিরিয়া ও ইরাকে, যেখানে যুক্তরাষ্ট্র গোপনে কুর্দিশ যোদ্ধাদেরকে মডারেট তকমা দিয়ে তাদের মাধ্যমেই প্রক্সি বাহিনী গঠন করেছে। শেষ পর্যন্ত তারা নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে। ইরাকের পেশমার্ক প্রক্সি বাহিনী শুরুতে কিছুটা সফলতা পেলেও চূড়ান্ত পর্যায়ে দায়েশের কাছে ধরাশায়ী হয়েছে। ইরবিলেও তারা একইভাবে পরাজিত হতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তেহরানের সহায়তায় বড় ধরনের বিপর্যয় থেকে তারা রক্ষা পায়। সিরিয়ায় কুর্দিদের বেলাতেও একই পরিস্থিতি দেখা যায়। যতক্ষণ পর্যন্ত মার্কিন বাহিনী সেখানে সরাসরি হস্তক্ষেপ করেনি, ততক্ষণ পর্যন্ত তারাও সিরিয়ার আরব সেনাদের বিরুদ্ধে যুদ্ধে সেই অর্থে সক্রিয় হননি। বিশ্বের একমাত্র সুপার পাওয়ার হিসেবে যুক্তরাষ্ট্র যেভাবে এতদিন কৌশল প্রণয়ন করেছে তা ব্যর্থ হয়েছে। সিরিয়ার কুর্দিরা ভালোভাবেই জানে যে তারা কুর্দিস্তানের স্বপ্ন দেখেছে তা অনেকটাই অবাস্তব, কারণ তাদের কাঙ্ক্ষিত ভূখণ্ডটি সিরিয়া ও তুরস্কের মাঝখানে পড়ে গেছে। তাই দুই দেশকে খেপিয়ে এই স্বপ্নের বাস্তবায়ন সম্ভব নয়। ফলে এখন তারা সিরিয়ার সাথে সরাসরি যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। পাশাপাশি মাঝখানের কয়েক বছরে ব্যাপকভাবে মার্কিনীদের সহায়তা নিলেও অতি সম্প্রতি সিরিয়ার কুর্দিরা সিরিয়ার সরকারের সাথে একটি সমঝোতায় যাওয়ার জন্য আলাপ আলোচনা শুরু করেছে। সিরিয়ার বিদ্রোহী গ্রুপগুলো কয়েক বছর আগে সিরিয়ার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে অনেকটাই সফলতা পেয়েছিল। এমনকি তারা দামেস্কে প্রবেশের মতো পরিস্থিতি তৈরি করে ফেলেছিল। কিন্তু এর পরপরই রাশিয়ার প্রেসিডেন্ট বাশারের সমর্থনে এগিয়ে আসে। রাশিয়ার হস্তক্ষেপে পরিস্থিতি বিদ্রোহীদের হাত থেকে বেরিয়ে যায়। সিরিয়ার আরব সেনাবাহিনীটি মূলত পশ্চিমা ধাঁচে গড়া। তাদের হাতে সোভিয়েত আমলের তৈরি অনেক পুরনো অস্ত্র রয়েছে, তাই এগুলো দিয়ে মার্কিন সমর্থনপুষ্ট বিদ্রোহীদের দমন করা কিছুটা কঠিন হয়ে পড়েছিল। যুক্তরাষ্ট্র আসাদ বিরোধীদের অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সরবরাহ করে। এই মিসাইলটি ছিল খুবই কার্যকর। পাশাপাশি এই প্রক্সি সদস্যদেরকে TOW অ্যান্টি ট্যাঙ্কও দেয়া হয়, যা সিরিয়ান আর্মির হাতে থাকা পুরনো ট্যাঙ্কগুলোর থেকে অধিক কার্যকর ছিল। সব মিলিয়ে প্রেসিডেন্ট আসাদ একটু বিপদে পড়ে গেলেও পরবর্তীতে রাশিয়ার সহায়তায় আবারও শক্ত অবস্থানে চলে আসেন।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আস্তে আস্তে তাদের কথিত মডারেট বিদ্রোহীদের সমর্থন দেয়া বন্ধ করে দেয়, কারণ তাদের কাছে তথ্য আসছিল যে তাদের দেয়া অর্থগুলো নানা ধরনের উগ্রপন্থীদের হাতে চলে যাচ্ছে। 2015 সালে টনি ব্লেয়ার ফাউন্ডেশন একটি প্রতিবেদন থেকে জানা যায়, আসাদ বিরোধী জোটের প্রশ্রয় সিরিয়ায় নতুন নতুন ইসলামী চরমপন্থী সংগঠনের জন্ম হচ্ছে, যার মধ্যে একটি হল জাবহাত আল নুসরা। এই সংগঠনের সদস্যরা সিরিয়ায় তৎপর মার্কিন ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক কাঠামোর উপর নিয়মিতভাবে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে। এমনকি তারা TOW অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলও নিক্ষেপ করেছে বলে এই প্রতিবেদনে জানানো হয়। এরপর মার্কিন নীতি নির্ধারকদের টনক নড়ে। এরপরই তারা মধ্যপ্রাচ্যের কৌশলে আরেক দফা পরিবর্তন আনার প্রয়োজনীয়তা অনুভব করেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।